এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে ছোট্ট একটি বিরতি নেব। কিছুক্ষণের মধ্যেই ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি বাত ব্যথা, প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে কোমর ব্যথা এবং তার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে। বিরতির পূর্বে আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম এবং আমরা এতদূর শুনেছিলাম যে কোমর ব্যথার রোগী যারা আপনাদের কাছে আসছেন তাদেরকে প্রথমত ফিজিওথেরাপি দিয়ে ব্যথাটা কমিয়ে দেওয়া হচ্ছে এবং তার পরের প্রসিডিউর আপনি আলোচনা করছিলেন। অবশ্যই। তো এই ক্ষেত্রে প্রথমে যেটা হচ্ছে রোগীকে হসপিটালাইজড করতে হবে, এটা ফার্স্ট যে ডিউটি। রোগী যদি হসপিটালাইজড আপনি না করেন তাহলে তার যে ডিস্কটা প্রলাপস হয়ে গেছে বা প্রেশার কম্প্রেশন আছে সেটা আরও বেড়ে যাবে, অনেক সময় পা অবশ হয়ে যেতে পারে বা প্যারালাইসিস হয়ে যেতে পারে। আফটার পেইন রিলিফের পরে আমরা যেটা করবো ডিকম্প্রেশন। এই ডিকম্প্রেশন এখানে দুইভাবে করা হয়। সাজেজ আমরা যে ম্যানুয়ালি যে ডিকম্প্রেশনটা করে থাকি, এটা কিছুটা একটা ইউনিট আছে আমাদের, কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এটা ওয়ান টাইপ অফ ট্রাকশন ইউনিট। এটা এক উন্নত বিশ্ব থেকে আনা হয় এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে, তারা এই মেশিনের মাধ্যমে আমরা লাম্বার যে ডিস্কটা প্রলাপস হয়ে গিয়েছে অথবা যে কটা প্রলাপস হয়েছে সেটাকে রোগীকে টোটালি হসপিটালাইজড করে ইউনিটে আমরা ডিকম্প্রেশন করে ফেলে রাখি। সেটা নির্ভর করে আমাদের রোগীর অবস্থা অনুযায়ী, ফেসিলিটির অনুযায়ী, যে এই রোগীর ক্ষেত্রে কত ঘন্টা ডিকম্প্রেস করব, আরেকটা রোগীর ক্ষেত্রে কত ঘন্টা কত অ্যাঙ্গেলে করা হবে। তো সেটা অনেক সময় আমরা এমনও হয় যে আমাদের ব্যাডের সাথে ট্রাকশন মেশিন ফিট করে আমরা ডিকম্প্রেস করে ফেলে রাখি। আফটার আপনি যেটা বলছেন যে হসপিটালাইজড করতে হবে, তো সব রোগীর বা সব কোমর ব্যথা রোগীকে কি হসপিটালে থাকার প্রয়োজন আছে নাকি এটা রোগের তীব্রতা বা কন্ডিশন অনুযায়ী? অবশ্যই রোগের তীব্রতা এবং কি কারণে কোমর ব্যথা হচ্ছে। বেশিরভাগ ডিস্ক প্রলাপস রোগীকে হসপিটালাইজড করতে হবে। আর অনেক সময় দেখা যায় আর্থ্রাইটিস রোগী থাকে, সাজেস স্পন্ডালোসিস বা কোমরে যেটা আর্থ্রাইটিস ক্ষয় হওয়ার কারণে ব্যথা হতে পারে অথবা মাসেল স্পাজম হতে পারে। তো এই সকল রোগীর ক্ষেত্রে তেমন কোনো হসপিটালাইজডের প্রয়োজন নাই। আপনি বেশিরভাগ যে রোগীগুলো হয় আপনার ডিস্ক প্রলাপস বা ডিস্কে কম্প্রেশন, যেটা আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে হতে পারে, এই সকল রোগী অনেক সময় ডিস্ক কম্প্রেশন থাকতে পারে। ফার্স্ট ট্রিটমেন্টই তাদেরকে বেড রেস্ট। তো এখন বেড রেস্ট দিলে হবে না, পাশাপাশি ডিকম্প্রেশন করাতে হবে, চাপটাকে সরিয়ে ফেলতে হবে। সেই জন্য রোগীকে হসপিটালাইজড করে আপনাকে এই সকল প্রসিডিউরে যেতে হবে এবং দেখা যায় রোগী 3 থেকে 6 সপ্তাহ টোটাল হসপিটালাইজড হয়ে ফিজিওথেরাপিগুলো নিতে হবে প্রয়োজন অনুযায়ী, আমাদের অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট অনুযায়ী। এবং পাশাপাশি রোগীকে এক পর্যায়ে যখন ব্যথাটা চলে যায় আমরা ব্যাক মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজ করিয়ে থাকি। বিকজ ব্যাকের যে মাসেলগুলো দুর্বল হওয়ার কারণে, যে লিগামেন্টের দুর্বল হওয়ার কারণে ডিস্কটা প্রলাপস হলো, সেই লিগামেন্টকে আপনাকে কিন্তু স্ট্রেনথেনিং করাইতে হবে এবং তার মানে পাওয়ার, যেটা আমরা মাসেল পাওয়ার বলি, পাওয়ার বাড়াইতে হবে। যদি মাসেল পাওয়ার না বাড়ানো হয় আবার কোমরে ডিস্ক প্রলাপস হয়ে যেতে পারে অথবা আরেকটা রুটে কম্প্রেশন হতে পারে। জি, আমরা একজন দর্শকের ফোন পেয়েছি, দর্শকের ফোনটি আগে নেব। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শক বলুন। জি স্যার, আমি ওই মাথার সমস্যা আছে, তাতে আমি এমআরআই করাইছি কলকাতায় যাই। এখানে অনেক ডাক্তার দেখাইছি। জি। পরে কলকাতায় যে আমি আপনার এমআরআইতে আমার মাথার যে হাড় নিচের পার্সেন্টের 3টে আর কি একটু হালকা ডাউন হয়ে গেছে, কিন্তু আমার ওই কারণে আমার পাততলায় কামড়ায় আর ডান সাইডে আমার একটু ব্যথা করে। তো আমি ফিজিওথেরাপি দিয়েছি যশোরে আর কি, আমার বাচ্চার যশোরে। তারপরে এখন ওষুধ খাওয়া বাদ দিয়েছি। আর ইন্ডিয়ার যে ডাক্তার উনি আমার কাছে এক্সারসাইজ দিয়েছিল আর কি, সেটা করছি, কিন্তু ইমপ্রুভ হচ্ছে না আর কি। আপনি ফিজিওথেরাপি কিভাবে নিচ্ছেন? আপনি কি ওখানে কোনো হসপিটালাইজড হয়ে নাকি এসে গিয়ে ফিজিওথেরাপি দিচ্ছেন? না, এমনি নরমাল আর কি। এসে গিয়ে ফিজিওথেরাপি দিচ্ছেন, উনি ভর্তি থেকে নিচ্ছেন না। আচ্ছা জি দর্শক, আপনাকে ধন্যবাদ ফোন করবার জন্য, আমরা আলোচনা করছি। এটাই সবচেয়ে বড় ভুল। আসলে ফিজিওথেরাপি দিতে হবে। এখন মডার্ন এই সকল কোমর ব্যথা হোক, হাঁটু ব্যথা হোক, আমরাও বলি, অন্য সাবজেক্টের ডাক্তাররাও বলে যে ফিজিওথেরাপি নিতে হবে। আসলে ফিজিওথেরাপি নিতে হবে, সেই ফিজিওথেরাপি দিবে কে? ফিজিওথেরাপির উপরে পড়ালেখা করে যে ডাক্তার, তাকে ফিজিওথেরাপি দিতে হবে এবং ফিজিওথেরাপি হসপিটালে ফিজিওথেরাপি দিতে হবে। এখন আপনার একটা ক্যান্সারের রোগী যদি আমার কাছে এসে বলেন যে আপনি তাকে থেরাপি দেন, আমি কোনো ক্যান্সারের রোগীর থেরাপি দিই না, সাজেস্ট আমরা দিই ফিজিওথেরাপি। ক্যান্সারের রোগীর চিকিৎসা দিবে কেমোথেরাপিস্ট বা যে রেডিওথেরাপিস্ট, তাদের সাবজেক্ট আলাদা এবং তারা চিকিৎসাটা দিবে। তো এই রুগীদের ক্ষেত্রে যেটা ভুল হয়, কোমর ব্যথা রুগীও প্রায় আমার কাছে এসে বলে জি স্যার আমরা এসে গিয়ে ফিজিওথেরাপি দিই। এটা সবচেয়ে বড় ভুল। ফিজিওথেরাপি দিতে হবে ডিস্ক প্রলাপসের রুগীর ক্ষেত্রে কমপ্লিট হসপিটালাইজড করে একটানা 4 থেকে 6 সপ্তাহ, তাহলে একটা ভালো রেজাল্ট আসবে। তো দর্শক, আপনি হসপিটালাইজড হয়ে টোটালি, আমি যেটা বলছি আপনার যে সমস্যাটা বুঝেই যাচ্ছে ডিস্ক প্রলাপস, এক্ষেত্রে ডিকম্প্রেশন করাতে হবে একটানা 4 থেকে 6 সপ্তাহ। যদি আপনি
কমপ্লিট বেড রেস্ট থেকে হসপিটালাইজড হয়ে রেগুলার 3 থেকে 4 বার ফিজিওথেরাপি নেন, আশা করি এটা সেরে যাবে। আমরা আরো একজন দর্শকের ফোন পেয়েছি, ফোনটা নেব। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শক বলুন। আমার সমস্যা আসলে আমার কোমরের চারপাশে খুব কয়েকদিন ধরে ব্যথা করছে। জি। আর আমি যখন বসি তখন উঠতে গেলে বেশ ব্যথা নিয়ে উঠতে হয় আমাকে। আবার যদি বেশি সময় ধরে আমি কতক্ষণ হাঁটাহাঁটি করি তো ব্যথাটা কমে যায়। এটা জি। কি পিঠের থেকে কোনো সমস্যা তো হচ্ছে? দর্শক, আপনি কি কোনো ব্যথা পেয়েছিলেন? নাকি হাত হুম? আপনি কোনো ব্যথা পেয়েছিলেন বা আঘাত পেয়েছিলেন? না 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 না, কোনো ব্যথা পাই নাই। বয়স কত? আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স 32। 32। আপনাকে ধন্যবাদ দর্শক, ফোন করবার জন্য আমরা আলোচনা করছি। ওনার যেটা বোঝা যাচ্ছে যে বসা থেকে ওঠার পর যদি হাঁটাহাঁটি করে ওনার ভাষ্যমতে যে এটা চলে যায়, টোটালি একটা মেকানিক্যাল প্রবলেম। এটা কিডনির কোনো সমস্যা না, আসলে কিডনি ডিজিজ আর কোমর ব্যথা টোটালি প্রেজেন্টেশন আলাদা। হ্যাঁ, ক্লিনিক্যাল প্রেজেন্টেশনই আলাদা। এই ক্ষেত্রে যেটা রুগী যেমন অনেকক্ষণ বসে থাকলে যদি ব্যথা হয়, সে কিডনি ডিজিজের এই সকল কোনো ব্যথা হবে না, এটা স্পাইনের সমস্যা বা মাস্কুলোস্কেলেটাল প্রবলেম। তো দর্শক, তারপরও আপনার এইটা যেটা মনে হচ্ছে যে ব্যাকে যে আপনার মাংসপেশি থাকে ওখানে কোনো মাসেল স্পাজম থাকতে পারে, আপনাকে প্রয়োজনে ডায়াগনোসিস খুব জরুরি। আপনার এই ক্ষেত্রে ফিজিওথেরাপিউটিক বিভিন্ন মডালিটিস এবং এক্সারসাইজ অনেকাংশেই সারিয়ে তুলতে পারে, তবে আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নেন। আর এক নাগারে 1 ঘন্টার বেশি এক জায়গায় বসে থাকা যাবে না। পশ্চারাল এডুকেশন খুব ইম্পর্টেন্ট, আপনি অনুষ্ঠানটা দেখুন, আশা করি আরও কিছুটা বুঝতে পারবেন। আপনি পোস্টারাল এডুকেশনের কথা যেহেতু বলছিলেন, এই বিষয়ক কিছু পরামর্শ আমরা দর্শকদের দিতে চাই। যারা মেকানিক্যাল বিভিন্ন কারণে, যেটা আপনি প্রথমেই বলছিলেন যে মেকানিক্যাল বিভিন্ন কারণে ব্যথাটা বেশি হয়, কিভাবে বসার নিয়ম বা শোয়ার নিয়মটা মেনটেন করতে হয় সেটা আমরা শুনবো। তার আগে একজন দর্শক ফোন করেছেন, ফোনটা নেব। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জাহাঙ্গীর বলছিলাম নাটোর সেনানিবাস থেকে। জি, বলুন। স্যারের কাছে আমার একটু জানার বিষয় ছিল। আমার এমআরআই করানো হয়েছে, এমআরআই তে ধরা পড়ছে L4-5 এর ডিস্ক ফেটে গেছে প্লাস ফাঁকা হয়ে গেছে। এখন এটা কি থেরাপির মাধ্যমে ভালো হওয়া সম্ভব কিনা, ওই ফাঁকাটা জয়েন্টটা রিপেয়ার করা বা আপনার কিছু জিজ্ঞেস করবার আছে? হ্যাঁ, আপনার শারীরিকভাবে কি মানে কি সমস্যা হচ্ছে? আপনার কি কোমর ব্যথা, পা কি কোনোটা অবশ হয়ে গিয়েছে বা পায়ের দিকে ব্যথা যায়? জি জি, পাটা ডান পা, বিশেষ করে ডান পাটা এমন ভাবে কামড় দিয়ে ধরে আছে, মানে অনেক ওয়েট হয়ে গেছে এবং হাঁটতে সমস্যা হচ্ছে এবং কোমরের ডান পাশে প্রচন্ড ব্যথা। আচ্ছা, জি, ধন্যবাদ। দর্শক, আপনাকে ধন্যবাদ ফোন করবার জন্য, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। ওনার ডায়াগনোসিসটা ক্লিয়ার যে L4-5 এর ডিস্ক প্রলাপস, যেটা আমরা প্রায় বলছি যে কোমর ব্যথার বেশিরভাগই ডিস্ক প্রলাপ জনিত সমস্যা। তো এই L4-5 এবং L1, 2, 2, 3, 4, 5 আর সবচেয়ে বেশি হয় 4-5 এবং L5 স্যাক্রাল 1, এই 2 লেভেলে বেশি ডিস্ক প্রলাপস হয়ে থাকে। তো এই 2টা লেভেলের রুগীর ক্ষেত্রে ওনার যে কমপ্লিটটা, এই সকল রুগী প্রথমত যেটা ভুল করে যে দীর্ঘদিন ব্যথার ওষুধ খায়। ব্যথার ওষুধ কোনো এই রোগের কোনো চিকিৎসা না, এটা জানতে হবে। হয় তাকে প্রপার হসপিটালাইজড হয়ে ফিজিওথেরাপি নিতে হবে, না হলে নিউরো সার্জারিতে যেতে হবে। এই হচ্ছে এই রোগের কমপ্লিট ট্রিটমেন্ট। এবং সার্জারি কখন আমরা করতে বলি, যদি তার নিউরোলজিক্যাল কোনো প্রবলেম, সাজেস পাটা টোটালি অবশ হয়ে গিয়েছে, বাউল ব্লাডার ইনকন্টিনেন্সি, প্রস্রাব ধরে রাখতে পারে না, পায়খানা ধরে রাখতে পারে না, নিউরোলজিক্যাল কোনো প্রবলেম অ্যারাইজ করে, পা অবশ হয়ে গিয়েছে, টোটালি শক্তি নাই, তখন আমরা ইমার্জেন্সি যে সার্জারি ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু বেশিরভাগ 90% রুগীকেই আপনাকে টোটালি হসপিটালাইজড করে যদি ফিজিওথেরাপি সঠিকভাবে দেওয়া যায়, তাহলে এই L4-5 বা L5S1 যে লেভেলই ডিস্ক প্রলাপস হোক না কেন অবশ্যই সেরে যাবে। এবং পরবর্তীতে আমরা কিছু এক্সারসাইজ, নিয়ম শৃঙ্খলা বলে থাকি, যেটা আপনি জানতে চেয়েছিলেন, এই সকল জিনিসগুলো মেনে চলতে হবে। জি, সেই বিষয়টি জানতে চেয়েছিলেন যে পোস্টারাল এডুকেশনের কথা আমরা সবসময় বলছি, কিভাবে বসতে হবে, কতক্ষণ বসতে হবে, কিভাবে শুতে হবে বা চলাফেরার ক্ষেত্রে কি কি নিয়ম মানতে হবে, এই বিষয়গুলো যদি অবশ্যই একটা মানুষের ক্ষেত্রে যেটা আমাদের মুভমেন্ট খুব এসেনশিয়াল। আমরা অনেক ক্ষেত্রে কোনো ব্যথা হলে মুভমেন্ট রেস্ট্রিকশন করে দিই, যে আপনি আপাতত চলাফেরা নিষেধ, অথবা আপনার সামনে কুজো হওয়া নিষেধ, নিচে বসা নিষেধ। এটা ফর টাইম বিং, এটা আমরা নির্দিষ্ট ট্রিটমেন্টরত অবস্থায়। তো আফটার ট্রিটমেন্ট যেটা হতে কোমর ব্যথা রুগীর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যে রুগীর কেন কোমর ব্যথা হলো এটা আইডেন্টিফাই করতে হবে, বা কেন তার ডিস্কটা প্রলাপস হলো। বেশিরভাগ মানুষই আমরা ফ্লেকশন আপনার পশ্চারে থাকি, মানে সামনে কুজো হয়ে বসে কাজ করি, অথবা সামনে নিচে বসে ঝুঁকে কাজ করি, অথবা সামনে নিলিং মানে ফ্রন্ট যে আমাদের টেন্ডেন্সি, হ্যাঁ
এই টেন্ডেন্সি থেকে আমাদের সরে আসতে হবে। বসার ক্ষেত্রে অবশ্যই ব্যাক সাপোর্ট নিয়ে বসতে হবে। যারা ডেস্ক জব করে চেয়ারটা যেন পিঠে হেলান দিয়ে সোজা হয়ে মেরুদণ্ড বসতে হবে। হাঁটু এবং হিপের যে অবস্থান প্যারালাল থাকবে, 90-90 থাকতে হবে। কম্পিউটিং ব্যবহার করতে স্ট্রেট বসতে হবে। আধা ঘন্টার বেশি একটানা বসে থাকা যাবে না। আধা ঘন্টা 1 ঘন্টা পর পর তার ডেস্ক থেকে উঠে সে একটু হাঁটবে, কাজ করবে। আর যারা নিচে বসে কাজ করে, যারা শ্রমিক পেশাজীবী, তাদেরকেও একই অবস্থা। কিছুক্ষণ পর পর হ্যাঁ, তাদের কিছুক্ষণ অবস্থান পর পর পরিবর্তন করতে হবে। অবস্থানটা পরিবর্তন, একটু উঠে দাঁড়াতে হবে। এই সকল নিয়মকানুন জানতে হবে। আর আর যেটা হচ্ছে অনেক সময় শোয়ার ক্ষেত্রে, যেটা রুগীরা অনেক সময় ফোমে শোয় বা জাজিমে শোয়, অথবা যে বিছানা শোয় সেটা যে সারফেসটা সেটা উঁচু নিচা থাকে, এই ক্ষেত্রে কিন্তু স্পাইনের সমস্যা হতে পারে, মেরুদণ্ডের সমস্যা হতে পারে। তো এই সেক্ষেত্রে এগুলা কারেকশন করতে হবে। আপনাকে অবশ্যই উঁচু শক্ত সমান বিছানায় শুতে হবে। শক্ত বলতে আমরা এখানে ফার্ম বিছনাকে বুঝিয়েছি। ফার্ম বিছনা মানে যে তোষক অথবা জাজিম যেটা ইউজ করুক না কেন, সেটার উচ্চতা যেন 1 ইঞ্চি বা 2 ইঞ্চির বেশি না হয়। আচ্ছা, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত শক্ত না হয় এবং অনেক উচ্চ। আমরা উচ্চ যেন আজকের না হয়। আলোচনা আর এগিয়ে নিতে পারছি না, আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আরটিভিকে অনেক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা আপনাদের জিজ্ঞাসার উত্তর বা পরামর্শ জানতে পেরেছেন। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি, আপনারা যারা এই অনুষ্ঠানটি আবারও দেখতে চান তাদের জন্য আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ শনিবার রাত 2টায়। দেখতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। সকলের জন্য অনেক অনেক শুভকামনা।